হ্যালো, এর আগের ক্লাসে আমরা 18-2 11 করেছিলাম। আজকে বি সি দেখব। তো বি এর প্রথম অঙ্কটা বলেছে যে দুটি সদৃশ ত্রিভুজ সর্বদাই সর্বসম। এটা সত্য না মিথ্যা? দুটি সদৃশ ত্রিভুজ সর্বদাই সর্বসম হবে, এটা মিথ্যা। কেন মিথ্যা? কারণ দুটি সদৃশ ত্রিভুজ কি, যাদের কোণগুলো সমান। সদৃশ ত্রিভুজ কাদের বলে? যাদের যদি সমস্ত ত্রিভুজের কোণগুলি সমান এবং বাহুগুলির অনুপাত সমান। বাহুগুলো কিন্তু সমান নয়। এর মতো ধরে নাও যে এই একটা ত্রিভুজ, মানে ধরে নিলাম এটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, এ বি সি সমবাহু ত্রিভুজ। আর একটা হচ্ছে এই একটা ত্রিভুজ, এটাও সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, দুটোই সমবাহু ত্রিভুজ ডিইএফ, এ বি সি ডিইএফ, দুটো সমবাহু ত্রিভুজ। তো দুটো ত্রিভুজেরই কোণগুলো কী হয়? প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হবে। প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হবে। কোণগুলো 60 ডিগ্রি করে হওয়ার জন্য এই ত্রিভুজ দুটো সদৃশ ত্রিভুজ হয়ে যাবে, ঠিক আছে। কারণ কোণগুলো 60 ডিগ্রি যদি হয়, তাহলে এই কোণের, এবার দেখো প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে, বাহুগুলো কি সমান হচ্ছে এদের? এর তিনটে বাহু কি সমান হচ্ছে? কখনোই সমান হবে না, কখনোই সমান হবে না। কিন্তু যেহেতু প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা বাহু সমান, তাই না? এই ত্রিভুজের তিনটে বাহু সমান এবং এই ত্রিভুজেরও তিনটে বাহু সমান, তাহলে বাহুগুলোর অনুপাতগুলো সমান হবে। এটা 1 নম্বর, এখানকার এই বড় ত্রিভুজের 1 নম্বর বাহু ধরলাম এইটাকে, এখানকার 1 নম্বর বাহু ধরলাম এইটা। তো এইটাকে এটা দিয়ে ভাগ করলে যা হবে, এটাকে এটা দিয়ে ভাগ করলে তাই একই হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে ডিই বাই এ বি, অর্থাৎ বাহুগুলোর অনুপাত সমান ডিএফ বাই বিসি সমান ইএফ বাই এসি, ঠিক আছে। বাহুগুলোর অনুপাত সবটার মান সমান হবে, যা হওয়ার, ঠিক আছে, সবটার মান সমান হবে, কিন্তু এদের বাহুগুলোর যে মান, সেই মানটা সমান, অনুপাতগুলো সমান হচ্ছে। তাহলে এটা সর্বসম কী করে হচ্ছে? সর্বসম হতে হলে কী হয়? সর্বসম হতে হলে আমাদের যে কোনো একটা বাহু সমান দেখাতে হয়, তাই না? সর্বসম হওয়ার আমাদের 4টা শর্ত রয়েছে। আমি প্রথম ক্লাসে বলেছিলাম, সদৃশ ক্লাসে, প্রথম ক্লাসে, যে সর্বসম হওয়ার 4টা শর্ত রয়েছে। একটা হচ্ছে আমাদের এস এস এস, 2 নম্বরে হচ্ছে আমাদের কি এ এস এ, 3 নম্বরে রয়েছে এস এ এস, আর 4 নম্বরে রয়েছে কি আর এইচ এস। অর্থাৎ এস রয়েছে প্রত্যেকটাতে, দেখো এস রয়েছে, আমাদের একটা এসের দরকার, কিন্তু এখানে আমাদের একটাও কিন্তু এস মিলছে। এস বলতে সাইড, একটাও সাইড মিলছে না, না মিলার জন্য এটা সর্বসম হচ্ছে না, কিন্তু এটা সদৃশ। তাহলে আমাদের কি সকল বা দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম হবে? এই কোশ্চেনটা ভুল। যদি আমাদের উল্টোটা দিত যে দুটো সর্বসম ত্রিভুজ সর্বদা সদৃশ হবে, তাহলে কিন্তু সেটা আবার ঠিক হয়ে যেত। কারণ সর্বসম হচ্ছে তাদের বাহুগুলোর অনুপাত সমান হবে প্রত্যেকটার। তাহলে এটা আমাদের হচ্ছে কি মিথ্যা। তাহলে আমাদের বি এর 1 নম্বর কোশ্চেনটা হয়ে গেল মিথ্যা, ঠিক আছে। এবারে আমরা বি এর 2 নম্বরটা দেখে নেব। বি এর 2 নম্বরে একটা ছবি দিয়েছে, তোমরা বই থেকে দেখে নিও। একটা ছবি দিয়েছে এই মতো, এ বি সি এবং ডি ই, যেমন ছবি দিয়েছে তার সঙ্গে এখানে তীর চিহ্ন অর্থাৎ বিসি এবং ডিই পরস্পর সমান্তরাল, ঠিক আছে। দুটো সমান্তরাল বলেও দিয়েছে যে ডিই সমান্তরাল বিসি যদি হয়, তাহলে এ বি বাই বি ডি ইকুয়াল টু এ সি বাই সিই হবে। এইটা হবে কিনা সেটা যাচাই করতে বলছে। এটা সত্য না মিথ্যা? আমরা থ্যালাসের উপপাদ্য থেকে কী দেখেছিলাম? থ্যালাসের উপপাদ্য থেকে দেখেছিলাম যে কোনো একটা ত্রিভুজের যে দুটো বাহুর মধ্যবিন্দুর, এই দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরেখাংশ তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হয়। যে কোনো দুটো বাহু, আমরা ধরলাম এটা 1 নম্বর বাহু, এটা 2 নম্বর বাহু, দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হলে আমাদের একটা থ্যালাসের উপপাদ্য থেকে দেখেছিলাম শর্ত ছিল, তাই না? তো যেহেতু এখানে দুটো সমান্তরাল বলে দিয়েছে, তাহলে এখান থেকে আমরা থ্যালাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি। আমাদের থ্যালাসের উপপাদ্য কী ছিল? যে এ ডি বাই
বিডি ইকুয়াল টু এই বাই সিই, তাই তো? এই ছিল আমাদের থ্যালাসের উপপাদ্য। এবার থ্যালাসের উপপাদ্য আমরা দুটো প্রমাণ করেছিলাম, দেখেছিলাম। এটা ছিল একটা, আর একটা ছিল কি এইটা, এ বি বাই বিডি ইকুয়াল টু এ সি বাই সিই। এই দুটো থ্যালাসের উপপাদ্য থেকে আমাদের দেখা হয়েছে, তাই না? তাহলে এটা হবে কি আমাদের সত্য হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 2 নম্বরটা হয়ে যাবে সত্য, কারণ এটা আমাদের থ্যালাসের উপপাদ্য থেকে হয়েছে। এই দুটো হতে পারে, তো আমাদের এখানে 2 নম্বর এই কেসটা দিয়েছে, 2 নম্বর কেসটা দিয়েছে। এটাও দিতে পারতো। এটা কখন? যখন ত্রিভুজের এই দুটো বাহু সমান্তরাল, ঠিক আছে, তখন এটা শর্তটা প্রযোজ্য হবে। এবার আমরা দেখব সি এর শূন্যস্থান কি দিয়েছে। একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিতাংশকে সমানুপাতে বিভক্ত করবে। ড্যাশ দিয়েছে, ড্যাশ বিভক্ত করে, ওখানে সমানুপাতে হবে। কেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, যেখানে এই ছবি থেকে দেখে নিচ্ছি আমরা, যে একটা ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমান্তরাল সরলরেখা, যে কোনো বাহু, তো আমরা বিসি বাহুর সঙ্গে সমান্তরাল সরলরেখা কি, এটা ডিই। তাহলে এই ডিইটা কী করি, অপর দুটি বাহুকে, এই বাহু এবং এই বাহু, এই অপর দুটি বাহুকে রেখাটা কী করছে, ছেদ করছে, কিংবা বর্ধিতাংশকে বলেছে, অর্থাৎ এটা যদি আমরা নিচের দিকে বাড়িয়ে দিই, ঠিক আছে, তাহলে এর সঙ্গে সমান্তরাল যদি নিচ দিয়ে নিতাম হবে, তাহলে এই দুটো বাহুর বর্ধিতাংশকে ছেদ করতে এখানটাই এবং এখানটাই। তাহলে ছেদ করলে কী হতো, বর্ধিতাংশ ড্যাশ বিভক্ত করে। ড্যাশ বিভক্ত বলতে কি, বাহুগুলোকে সমানুপাতে ভাগ করে, তাই না? সমানুপাতে বিভক্ত করে, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারছি কি, থ্যালাসের উপপাদ্য থেকে এটা আমরা বলতে পারছি, বা সদৃশ কোণ থেকে, থিওরি থেকে, যখন ত্রিভুজের একটা বাহুর সঙ্গে দুটো বাহুর ছেদবিন্দু সংযোজক রেখাংশ সমান্তরাল থাকছে, ঠিক আছে, তখন এই রেখাংশটা কী হবে, বাহুগুলোকে সমানুপাতে বিভক্ত করবে, সবসময় সমানুপাতে বিভক্ত করবে, কারণ বাহুগুলো তো সমান হচ্ছে না, কিন্তু ওদের অনুপাতটা সমান হবে, অর্থাৎ সমানুপাতে ভাগ করবে। তাহলে আমাদের সি এর 1 নম্বর হচ্ছে কি, সমানুপাতে শূন্যস্থান হবে, ঠিক আছে, সমানুপাতে বিভক্ত করবে, সমানুপাতে শূন্যস্থান, ঠিক আছে। এবার দেখো সি এর 2 কী বলেছে, যে দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত, ঠিক আছে। আমরা এখানে দুটো ত্রিভুজ নিয়েছি, একটা হচ্ছে এ বি সি, একটা হচ্ছে এ ডিই। দেখো এ বি সি এই ত্রিভুজের ভূমি, ধরে নিচ্ছি আমি এটার নাম দিয়ে দিচ্ছি একটা XY সরলরেখার উপর অবস্থিত, ঠিক আছে, এবং এ ডিই এটারও ভূমি ডিই XY সরলরেখার উপর অবস্থিত, সেটাই বলেছে একই সরলরেখায় অবস্থিত, এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দুটি, মানে ভূমির যে দুটো বিন্দু বি সি আর এখানকার ডিই, এই দুটো বাদ দিয়ে অপরটা কি এ, এখানেও এ এবং এখানেও এ, দুটো বিন্দুটা কী হচ্ছে সাধারণ, অর্থাৎ দুটো একই বিন্দু, ঠিক আছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কী হবে, ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফল কী পাচ্ছি আমরা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? এটা তো ক্ষেত্রফলের সূত্র। প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল কী হচ্ছে, প্রথম ত্রিভুজের জন্য আমরা পেয়েছি হাফ ইন্টু ভূমি বলতে বিসি ইন্টু উচ্চতা বলতে এখান থেকে XY থেকে এর লম্ব দূরত্ব যেটা হবে সেটাই, তাই না? এর যা লম্ব দূরত্ব XY থেকে, এটার নাম দিলাম AH, তাহলে AH S2। দ্বিতীয়টার ক্ষেত্রফল কত, হাফ ইন্টু ভূমি হচ্ছে দ্বিতীয়টার ডিই ইন্টু উচ্চতা, ওর উচ্চতা কি, ওটাও XY থেকে এ বিন্দুর উচ্চতা, মানে অর্থাৎ AH, দুটোর উচ্চতা সমান। তাহলে দেখো অনুপাত করতে হলে আমরা কী বলছি, হাফ হাফ কেটে যাবে, AH কেটে যাবে, থাকছে কি আমাদের BC ইস টু ডিই, অর্থাৎ ওদের ভূমির যা দৈর্ঘ্য তা সেটাই হচ্ছে অনুপাত, ওদের ক্ষেত্রফলের অনুপাত, তাই না? এখানে দিয়েছে কি কোশ্চেনে, দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দুটি সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতে ড্যাশ, ভূমির দৈর্ঘ্যের অনুপাতের সমান হবে, ঠিক আছে। তাহলে হবে শূন্যস্থানে কি সমান। আশা করি তোমরা বুঝতে পারো, যদি বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, ভিডিওটিকে লাইক দেবে।
বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে। পরের 3 নম্বর কোশ্চেন, অর্থাৎ শের 3, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সরলরেখা অপর বাহুদ্বয়কে বিভক্ত করে। কি বলেছে? একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সরলরেখা অপর বাহুদ্বয়কে ড্যাশ বিভক্ত করে। কি মতো ট্রাপিজিয়াম দেখি আমরা এঁকে নিই। সি এর 3 নম্বর, ধরো একটা ট্রাপিজিয়াম এঁকে নিলাম যে এ বি সি ডি, ঠিক আছে। এর সমান্তরাল বাহু হচ্ছে এইটা এবং এইটা, এই দুটো সমান্তরাল বাহু। তাহলে এই দুটোর সঙ্গে সমান্তরাল অপর একটা বাহু, এই দুটো বাহুকে ছেদ করলো এখানটায় ই এবং এটা এফ বিন্দুতে, ঠিক আছে। সেটাই বলেছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সরলরেখা, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় অর্থাৎ এটা এবং এইটা, এদের সমান্তরাল সরলরেখা অর্থাৎ এইটা অপর বাহুদ্বয়কে, অর্থাৎ অপর বাহু বলতে এ বি এবং ডিসি, এই বাহুদ্বয়কে ড্যাশ বিভক্ত করে, ড্যাশ বিভক্ত করছে। ড্যাশ বলতে সমানুপাতে, এই বাহু দুটোকে সমানুপাতে বিভক্ত করছে না। আমরা এটা বা এটা লিখতে পারি না, এ ই বাই ই বি বা এ বি বাই বিই, ডিসি বাই সি এফ কিংবা এ এফ, এভাবে লিখতে পারি তো আমরা ক্লাস থেকে। এ বি বাই বিই ইকুয়াল টু ডিসি বাই সি এফ, কিংবা এটা লিখতে পারি, কিংবা এটাও লিখতে পারি যে এ ই বাই বিই ইকুয়াল টু ডি এফ বাই সি এফ। দুটো লিখে যায় ক্লাস থেকে। তো এটা কী বিভক্ত? এটা হচ্ছে সমানুপাতে বিভক্ত, ঠিক আছে। তাহলে শূন্যস্থানে কী বসবে আমাদের? সমানুপাতে, ঠিক আছে। তাহলে সমানুপাতে বিভক্ত করছে। এই হচ্ছে আমাদের 11 বি এবং সি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যারা আছে নতুন তারা আগের ভিডিওগুলো দেখবে, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। 12 একই মতো একটা ফিগার দিয়েছে যে এবিসি ত্রিভুজ, তার মধ্যে ডিই রয়েছে বাহু, এবং একটা আমাদের এই শর্তটা দিয়েছে, এই দুটো দিয়ে দিয়েছে এবং জিজ্ঞেস করছে কি এই ত্রিভুজটা এ বি সি, এই ত্রিভুজ বাহুভেদে কী ত্রিভুজ, কী ধরনের ত্রিভুজ হবে। তো দেখো, যেহেতু আমাদের এই শর্তটা দিয়েছে যে এ ডি বাই ডিবি, এডি অর্থাৎ এইটুকুটা বাই বিডি এইটুকুটা বাই এই এইটুকুটা বাই ইসি এইটুকুটা, তাই যখন বাহুগুলোর অনুপাত সমান হয় তখন থ্যালাসের উপপাদ্য থেকে আমরা বলতে পারি কি যে এইটা এবং এইটা সমান্তরাল, ডি এবং বিসি সমান্তরাল, থ্যালাসের বিপরীত উপপাদ্য থেকে বলতে পারি, তাই তো। যদি সমান্তরাল হয় তাহলে দেখো আবার এই কোণ এবং এই কোণ সমান না, এই দুটো সমান্তরাল এবং এইটা এ বি ছেদক, তাহলে এটা অনুরূপ কোণ হয়ে যাবে। তাহলে সমান, এই কোণ দুটো সমান। আর আমাদের দিয়েছে এখানটায় ডি এর সঙ্গে সি সমান, অর্থাৎ ডি এর সঙ্গে এই কোণটার সঙ্গে এই কোণটা সি সমান, তাই এটার সঙ্গে এটা সমান বলে দিয়েছে এবং আমরা পেয়ে যাচ্ছি এটার সঙ্গে এটা সমান অনুরূপ কোণ। তাহলে এই কোণটা এবং এই কোণটা সমান হয়ে যাচ্ছে। যেহেতু এই এ বি সি ত্রিভুজের ভূমির বি এবং সি কোণ সমান, তাই না, এই দুটো কোণ সমান, তাহলে বলতে পারি এ বি সমান এসি, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এবার করতে হবে এখান থেকে যেহেতু এটা দিয়ে দিয়েছে, এখান থেকে লিখতে পারি কি আমরা যে বিসি সমান্তরাল ডিই, ঠিক আছে। এখান থেকে এই লাইন থেকে আমরা পাচ্ছি এটা বিসি সমান্তরাল ডিই। তাহলে এই সমান্তরাল আমরা বলতে পারি কি, অতএব কোণ ডি এবং বি সমান অনুরূপ কোণ, অতএব কোণ এ ডিই সমান কোণ এ বি সি, এ ডিই সমান এ বি সি অনুরূপ কোণ, তাই তো, অনুরূপ কোণ। এবার আমার এখানে দিয়ে দিয়েছে, দেখো এখানটায় যে ডি এর সঙ্গে এ ডিই অর্থাৎ এটার সঙ্গে এ সি বি সমান, এ সি বি এইটুকুটা, তাই তো। তাহলে এখান থেকে এবং এখান থেকে দেখো এই বাম দিকটা সমান, বাম দিক দুটো সমান, তাহলে আমার ডান দিক সমান হবে। তাহলে আমরা বলতে পারি কি যে কোণ এ বি সি সমান কোণ এইটা এ সি বি, এ দুটো কোণ সমান হলে আমরা এখান থেকে বলতে পারি যে এ বি সমান এসি, বাহু দুটো সমান। এই কোণ এবং এই ভূমি কোণ দুটো সমান হলে কি এই বাহু দুটো অবশ্যই সমান হতে হবে। তাহলে বাহু দুটো সমান, অর্থাৎ আমরা পেয়ে গেলাম কি এটা সমদ্বিবাহু ত্রিভুজ।
অতএব আমরা বলতে পারি যে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে পরেরটা দেখে নেব। এ হচ্ছে আমাদের 12-2 প্রবলেম। আমাদের একটা ত্রিভুজ দিয়েছে এ বি সি, তার সঙ্গে আমাদের শর্ত দিচ্ছে কি ডিই সমান্তরাল বিসি, ডিই সমান্তরাল বিসি, এবং দিয়েছে এডি ইস টু বিডি, এডি এইটুকুটা এডি ইস টু বিডি সমান 3:5। আমাদের বের করতে বলেছে কি ত্রিভুজ এডিই ইস টু ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফলের অনুপাত। তো এডিই বলতে এডিই এই ত্রিভুজটা এবং সিডিই এই ত্রিভুজটা, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো যেহেতু এই বাহুটা এবং এই বাহুটা সমান্তরাল, তার মানে থ্যালাসের পদ্ধতিতে কী লিখতে পারি, এই বাহু এডি বাই বিডি ইকুয়াল টু এই বাই ইসি, তাই না? অনুপাত সমান, যেহেতু ডিই সমান্তরাল বিসি, তাহলে অনুপাতগুলো এডি বাই বিডি ইকুয়াল টু এই বাই সিই, অনুপাত সমান, তাই না? এবার এই অনুপাতের মানটা বলে দিচ্ছি, দেখো কত, 3/5। এর অনুপাত থেকে আমরা বাই করতে পারি, এডি বাই বিডি ইকুয়াল 3/5 হয়ে যাবে। তাহলে এই অনুপাতের মান বলছে 3/5 বা 3:5, তাহলে এটাও 3:5 দুটো অনুপাত সমান হবে। লিখতে পারি এখান থেকে 3/5 বাই করে অনুপাতগুলোকে বাই করে লিখলাম, তাহলে আমরা পেয়ে গেলাম 3, এইটুকুটার মান পেয়ে গেলাম এত। এবার দেখো আমরা করলাম কি, ডি বিন্দু থেকে এসি বাহুর উপরে একটা লম্ব টানলাম, লম্বটার নাম হচ্ছে ডিএফ। ঠিক আছে, ডি বিন্দু থেকে এসি বাহুর ওপরে একটা লম্ব অঙ্কন করলাম, ডি বিন্দু থেকে এসি বাহুর ওপর ডিএফ লম্ব টানা হলো। ঠিক আছে, এবার ক্ষেত্রফল বের করি। ক্ষেত্রফল অনুপাতটা কী দিয়েছিল, ক্ষেত্রফল এ ডি ই এস টু ক্ষেত্রফল অফ ত্রিভুজ সি ডি ই, এদের ক্ষেত্রফল। এই ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি এ এ ডি ই, এই ত্রিভুজের ক্ষেত্রফলের ভূমি আমরা ধরে নিলাম এ ই। ঠিক আছে, এ ইটা হচ্ছে আমাদের ভূমি। ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এটা সূত্রের জন্য হাফ, এটা হচ্ছে আমাদের এ ই, এটা হচ্ছে ভূমি, এবং উচ্চতা কোনটা, লম্ব দূরত্ব দুটোর মধ্যে, তো এটা হচ্ছে আমাদের উচ্চতা। ডিএফ এখানে লম্ব দূরত্ব নিয়েছি, তাহলে ডিএফ ইস টু এই ত্রিভুজের জন্য এবার ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু ভূমি সি ডিই, এর ভূমি ধরলাম আমরা সিই। ঠিক আছে, এটুকুরা ধরলাম ভূমি সিই, এর উচ্চতা। তাহলে আমাদের এসি বাহুটা, এসি বাহুর ওপরে এই বাহুটা অবস্থিত, তাই না? এসির ওপরে অবস্থিত, তাহলে এসি থেকে ডি এর যা দূরত্ব, তাহলে আমাদের ইসি এর থেকে ডি এর দূরত্ব একই হবে, উচ্চতার একই হবে, তাই না? যেহেতু আমাদের ডিটা হচ্ছে ত্রিভুজ এবং এই দুটো ত্রিভুজের শীর্ষবিন্দু একই সাধারণ বাহু, তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতাটা একই হবে। এখানে উচ্চতা হবে আমাদের ডিএফ। তাহলে দেখো আমাদের কী পাচ্ছি এখান থেকে, দুটো থেকে হাফ এবং ডিএফ, হাফ ডিএফ ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকছে কি এই ইস টু সিই, এই ইস টু সিই। এবার এই এবং সিই এদের আমাদের মান জানা আছে না, এই ইস টু সি এর মান এই তো এখান থেকে জানা আছে, এই বাই সি 3/5, অর্থাৎ বাই মানে তো ইস টু, তাহলে এই ইস টু এই ইকুয়াল 3:5, তো আমরা এখানে লিখতে পারছি কি 3:5। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 3:5। ঠিক আছে, এই দুটোর ক্ষেত্রফলের অনুপাত পেয়ে গেলাম কত আমরা, 3:5। আশা করি তোমরা বুঝতে পেরেছো।